রাজীব কুমার তার বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা তিনি হাইকোর্ট থেকে একটা রক্ষা কবচ নিয়ে আছেন। এর বিরুদ্ধে সিবিআই এবং কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টে গেছিল। এই মামলা 2 বছর ধরে পেন্ডিং আছে। আমি আপনাদের মাধ্যমে সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন এবং ভারত সরকারের পক্ষে সলিসিটর জেনারেল এদের কাছে দাবি করব যে অবিলম্বে 2 তারিখে সুপ্রিম কোর্ট খুললে এই মামলাকে বিবেচনার জন্য বিচারের জন্য তোলা হোক। সাথে সাথে ইলেকশন কমিশন এই রাজীব কুমারকে সিপি কলকাতা থেকে সরিয়েছিল। ইলেকশন কমিশনের যে রিসেন্ট গাইডলাইন তাতে পরিষ্কার বলা আছে এর আগের কোন নির্বাচনে যে আইএস আইপিএস বা পুলিশ বা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের অফিসারকে ইলেকশন কমিশন একবার সরিয়েছিল, দ্বিতীয়বার তাকে দায়িত্ব দিতে না। তাই আমরা সবাই জানি যে এপ্রিল মে মাসে দেশের সাধারণ নির্বাচন এবং এই নির্বাচনের 14 এবং 19-এর যদি অতীত দেখেন, মার্চের প্রথম সপ্তাহে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয় এমসিসি। 14তে তাই হয়েছে, 19এও তাই হয়েছে। স্বাভাবিকভাবে এমসিসি চালু হলে এই ডিজি থাকতে পারবেন না। তাই ইলেকশন কমিশনের গাইডলাইনকেও এই সরকার বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে মমতা ব্যানার্জির একটা পেড সার্ভেন্টকে তাকে আজকে ডিজি করা হয়েছে। এর মধ্য দিয়ে প্রমাণিত এই রাজ্যে চোর এবং চোরেদের বাঁচানো যারা ব্যক্তি তারা সুরক্ষিত, তাদের সুরক্ষা দানকারীর নাম হচ্ছে চোর মমতা। নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। খবরটা আপনারা জানতেন, আমি জানতাম কিন্তু জানতাম না, তার কারণ খবরটা আমার কাছেও ছিল। গত 4 বছর ধরে সিবিআই তার বিরুদ্ধে মামলা করেছে সুপ্রিম কোর্টে, জাস্টিস গাভাইয়ের ডিভিশন বেঞ্চে। তারপর 4 বছর মামলাটা ওঠেনি, শেষ পর্যন্ত 4 তারিখ আর 2 দিন বাদেই সুপ্রিম কোর্টে সেটা ওঠার কথা, এবং সুপ্রিম কোর্টে সেটা সিবিআই লড়বে কিনা সেটা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। কিন্তু 4 বছর ধরে রাজীব কুমারের বিরুদ্ধে মামলাটা নিয়ে সিবিআই কেন পার্সু করেনি, কেন বিরোধী দলগুলো এটা নিয়ে সোচ্চার হয়নি যে রাজীব কুমারকে মণিভাণ্ডারে আইটি ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি করে রাজ্যের মুখ্যমন্ত্রী লুকিয়ে রেখেছিলেন সযত্নে, এবং সেখান থেকে যা শোনা যায় যে রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশকে বকলমে তিনিই পরিচালনা করতেন। এখানকার সমস্ত সাইবার ক্রাইম সংক্রান্ত পুরো ব্যাপারটা তিনিই দেখাশোনা করতেন, কিন্তু নামে ছিলেন আইটি ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি। মণিভাণ্ডারে শোনা যায় যে সেই সাইবার ক্রাইম সংক্রান্ত একটা ডিভিশনও আছে। এগুলো তো সবই শোনার কথা, এবং তার ভিত্তিতে আমরা বহুবার আপনাদের সামনে এসেছি, আলোচনা করেছি। কিন্তু যেটা আমাকে ভাবিয়েছে, খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট নিয়ে আজকে আপনাদের কাছে এলাম। আচ্ছা, আপনারা শুনেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যখন রাজীব কুমারকে ডিজি, ডিরেক্টর জেনারেল অফ পুলিশ হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দিলেন, তখন সেই সময় দাঁড়িয়ে সেই মানুষটাকে, প্রশ্নটা এখানেই, সেই মানুষটা কি করে একই সঙ্গে আইটি ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি থাকতে পারেন? অর্থাৎ একজন মানুষ, তিনি আদতে আইপিএস অফিসার, সেই আইপিএস অফিসার একসঙ্গে আইএস ক্যাটেগরির একটা পোস্ট, অর্থাৎ রাজ্য সরকারের আইটি সংক্রান্ত ডিপার্টমেন্টের তিনি প্রিন্সিপাল সেক্রেটারি, আর সেই সময়ে সঙ্গে একই সঙ্গে তিনি আবার রাজ্যের আইপিএস ক্যাটেগরির একটা পদ, সেটা হচ্ছে ডিরেক্টর জেনারেল অফ পুলিশ, সেটাও হোল্ড করছেন। অর্থাৎ একই মানুষ আইএস, একই মানুষ আইপিএস, দুটো ক্যাটেগরি পোস্ট হোল্ড করছেন। আইনত এটা বৈধ কিনা এই প্রশ্নটা আমরা রাখছি আজকের ওপেন ফোরামে। যদি কেউ জানেন অবশ্যই আমাদের লিখিতভাবে জানাবেন, কিন্তু আমার খুব কৌতূহলের জায়গাটা মনে হয়েছে। একজন মানুষ, কেউ আমরা এটা নিয়ে চর্চা করিনি, বাংলা তথাকথিত মেইনস্ট্রিম মিডিয়া, বাংলা সংবাদপত্র এটা নিয়ে তো চর্চা করেনি, ইলেকট্রনিক্স মাধ্যম এগুলো নিয়ে কোনো টক শো করেনি, কোনো বিশেষজ্ঞকে নিয়ে এসে যে একজন মানুষ তিনি আইএস ক্যাটেগরি এবং আইপিএস ক্যাটেগরি একই সঙ্গে হোল্ড করতে পারেন কিনা। যদি না করতে পারেন তাহলে তো সেটা পুরোটাই অবৈধ। এই প্রশ্নটা যেমন আসছে, ঠিক তেমনি আসছে যে সেই মানুষটি, যে মানুষটিকে সম্ভবত এর আগে 2019-এর লোকসভা নির্বাচনের আগে কলকাতা পুলিশ কমিশনের পদ থেকে সরিয়ে দিয়ে দেওয়া হয়েছিল, ইলেকশন হোল্ড করানো হয়েছিল অন্য কোনো একজন আইপিএস অফিসারকে দিয়ে, সেই মানুষটিকে আবার ঠিক নির্বাচনের আগে পোস্টিং দেওয়া মানে, শুভেন্দু সেটা অবশ্য বলেছেন, খুব ইন্টারেস্টিং একটা তথ্য দিয়েছেন, যেটা দিয়ে আমরা আজকের প্রতিবেদন শুরু করলাম, যেখানে দাঁড়িয়ে পরিষ্কার বলেছেন যে
এটা করা যায় না, এটা 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 নিয়ম বিরুদ্ধ, যে ইলেকশন রুলস তার নিয়ম বিরুদ্ধ। ঠিক কি ভুল সেটা আমরা জানি না, কিন্তু শুভেন্দুবাবু যখন বলেছেন সেটা কিন্তু ভাবার মতো বিষয়, যে যেখানে ইলেকশন কমিশনার একজন মানুষকে সরিয়ে দিচ্ছেন, সেখানে কি করে সেই মানুষটিকে আবার ঠিক ইলেকশনে অব্যবহিত পূর্বে সেখানে ডেপুট করা হয়েছে। এখানেই লুকিয়ে রয়েছে উত্তরটা হচ্ছে খুব পরিষ্কার। খুব দ্রুত 1 মাসের মধ্যে রাজীব কুমারকে দিয়ে পশ্চিমবঙ্গের পুলিশি ব্যবস্থাটাকে একদম নিয়ন্ত্রণহীন জায়গা থেকে নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনে যাবেন। কেন এখানে পঞ্চায়েতের মতো লুটটা করতে পারবেন না। রাজ্য পুলিশকে সামনে রেখে, পাশে রেখে, তাদের দিয়ে বকলমে কায়দা করে তৃণমূলের চোরগুন্ডা বদমাইশ লুঠেরাগুলোকে সাপোর্ট দিয়ে এই ভোটটা লুট করার একটা অঙ্ক করবেন, এবং তার জন্যই আনা হয়েছে রাজীব কুমারকে, এটা আমাদের মনে হয়েছে। কিন্তু সামগ্রিকভাবে এই বিষয়টা নিয়ে আমি একজন এক্সপার্ট ওপিনিয়ন চেয়েছিলাম, যিনি আইএস আইপিএস ক্যাটেগরির বহু মানুষের সঙ্গে সকাল বিকেল ওঠেন বসেন, তাদের সঙ্গে ওপিনিয়ন শেয়ার করেন, এবং এই জগতেরই মানুষ, এই মানুষটি দীপাঞ্জন চক্রবর্তী নতুন বাংলাকে এই সংক্রান্ত বিষয়ে কি বলেছেন আসুন। বলছি, বাংলার নতুন বছর, এই বাংলায় নয় ইংরেজির নতুন বছর, কিন্তু বাঙালির জীবনে ঘোর সংকট বোধহয় বাড়ালো। আমি কেন বলছি আপনাকে, রাজীব কুমারকে আপনি একটু ভালো করে খেয়াল করে দেখুন। আপনি দীর্ঘদিন এই সব প্রফেশনের লোকজনের সঙ্গে মিশেছেন। একই সঙ্গে হি ইজ হোল্ডিং দ্য আইএস পোস্ট প্রিন্সিপাল সেক্রেটারি আইটি ওয়েস্ট বেঙ্গল। আবার একই সঙ্গে তিনি ডিরেক্টর জেনারেল অফ পুলিশ ওয়েস্ট বেঙ্গল, which is a IPS ক্যাটেগরি পোস্ট। অর্থাৎ আইএস এবং আইপিএস একই সঙ্গে সামলাচ্ছেন একজন পুলিশ অফিসার, মানে একজন ব্যক্তি। এক, দ্বিতীয়ত হচ্ছে 4 বছর বনবাস, তার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট ছিল, তা সত্ত্বেও তাকে ডিজি হিসেবে অ্যাপয়েন্টমেন্ট। এবং আমি নিশ্চিত, আপনাকে আমি বলছি, আমি নিশ্চিত যে ইলেকশন কমিশন তাকে সরিয়ে দেবে ওই পদ থেকে, মানে যে মুহূর্তে ইলেকশন ডিক্লেয়ার্ড হয়ে যাবে। তাহলে প্রশ্নটা হচ্ছে, নোয়িং দ্যাট ওয়েল হি উইল বি রিমুভড, রাজীব কুমারকে নিয়ে আসা পেছনে একটা গভীর অঙ্ক রয়েছে। অর্থাৎ ইন্টারিম পিরিয়ডে আজকেই যখন আপনাকে এই প্রশ্নগুলো করছি, আমি দেখলাম খবরের কাগজে রিপোর্টটাও বেরিয়েছে, ডিজি ডিরেক্ট পুলিশের যে কোনো থানায় ফোন করতে পারেন। অর্থাৎ প্রত্যেক পুলিশ অফিসারের সঙ্গে ডিরেক্ট কানেকশনসের একটা ব্যবস্থা করলেন। ইভেন ইফ ইজ রিমুভড, উনি কিন্তু লোকসভা নির্বাচনটা পরিচালনা করার অঙ্ক করেই মমতা বন্দ্যোপাধ্যায় ওকে এনেছেন। আপনি সামগ্রিকভাবে কিভাবে দেখবেন ব্যাপারটা, একটু যদি বলেন। দেখুন সন্ময়দা, এটার এই পুরো বিষয়টা 3টে অংশ রয়েছে। 1 নম্বর অংশ, নিশ্চিতভাবে আপনি যেটা বললেন যে সম্ভবত মডেল কোড অফ কন্ডাক্ট জারি হলেই ওনাকে এই পদ থেকে, ডিজির পদ থেকে সরিয়ে দেওয়া হবে। কারণ যতটুকু জানি যে ওনার বিরুদ্ধে যে গ্রেপ্তারি ওয়ারেন্ট ছিল সেটা এখনো উইথড্র হয়নি। সুপ্রিম কোর্ট একটা রক্ষা কবচ দিয়ে রেখেছে, কিন্তু এটা এখনো জুডিস। এবং এটা কিন্তু খুব পরিষ্কার গাইডলাইন রয়েছে ইলেকশন কমিশনে এবং ভারতবর্ষের ইউপিএসসিরও গাইডলাইন রয়েছে যে কোনো স্টেটের ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ সে কখনোই হতে পারবে না যদি তার বিরুদ্ধে কোনো ক্রিমিনাল কেস থাকে পেন্ডিং, অথবা ভিজিলেন্সের কোনো এনকোয়ারি চলতে থাকে। তো প্রথমত ডাইরেক্টর জেনারেলে থাকাটাই আমার মনে হয় একটু অসম্ভব ব্যাপার। এবং দেয়ার আর সেভারাল থিংস যেখানে ডাইরেক্টর জেনারেল পদটাতে ওনার আইনি বাধ্যবাধকতা সমস্যাগুলো রয়েছে, সে বিভিন্ন প্রসিডিউরাল ফল্ট রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। দ্বিতীয় যেটা পার্টটা, যে এটাতে আমিও দেখলাম খবরের কাগজ এবং এটা নিঃসন্দেহে একটা চিন্তার ব্যাপার, যে সরাসরি ডাইরেক্টর জেনারেল বা ডাইরেক্টর ডিজি কন্ট্রোল রুম যদি ডাইরেক্টলি পুলিশ স্টেশনগুলোকে, যে স্মলেস্ট ইউনিট, সেগুলোকে কন্ট্রোল করতে থাকে, তাহলে তার মানে কি যে পশ্চিমবঙ্গে একমাত্র ওই একজনই ভদ্রলোক দক্ষ, কোনো সন্দেহ নেই ওনার দক্ষতা সম্পর্কে, কিন্তু উনি একমাত্র দক্ষ। সমস্ত যে রয়েছেন আইজি, ডিআইজি, অ্যাডিশনাল ডিজি, এসপি, অ্যাডিশনাল এসপি, এই সমস্ত র্যাঙ্কে যত আইপিএস অফিসার আছে, হয় তারা দক্ষ নয়, অথবা রাজ্যের সাংবিধানিক প্রধান, প্রশাসনিক প্রধান, ওনার বিশ্বাস নেই। এবার ব্যাপারটা হচ্ছে এই বিশ্বাসটা কোন জায়গায়, যে সমস্ত আইপিএস অফিসাররা ওনার অঙ্গুলি হেলনে চলবেন, উনি যা বলবেন তাই করবে। সেটা যদি না করে, তার মানে এটা একদিকে শুভ লক্ষণ যে বাংলার আইপিএস অফিসাররা হয়তো কোনো কোনো জায়গায় তারা এখন সত্যি কথাটা বলতে শুরু করেছেন
বা অন্যায় আবদারগুলো মানছেন না, তার জন্যই এই পদক্ষেপটা নেওয়ার কথা চিন্তা ভাবনা করছেন, যে ডিজি কন্ট্রোল রুম ডাইরেক্টলি পুলিশ স্টেশন অব্দি। তো এটা একদিক দিয়ে ভালো। আইপিএস অফিসাররা ওদের বোঝা উচিত যে এই সরকার আসে যায়, রাজনৈতিক নেতারা আসে যায়, আমরা দীর্ঘদিন এই সিস্টেমে থেকে চাকরি করব, আমাদেরও মান সম্মান আছে, বাড়িতে পরিবার আছে, তাদের কাছে মুখ দেখানো সম্ভব নয়। আমি বুঝতে পারছি না রাজীব কুমার সাহেবের মতো এত দক্ষ একজন অফিসার, ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ পুলিশ অফিসার, নিজের ক্যারিয়ারটাকে এতটা খারাপ কেন করছেন? এ তো আত্মহত্যার সামিল। এই লেভেলের একজন অফিসারকে, এর আগে উনি কলকাতার পুলিশ কমিশনার ছিলেন, নির্বাচনের আগে ওনাকে সরিয়ে দিয়ে সোমেন মিত্র সাহেবকে করা হয়েছিল পুলিশ কমিশনার। এবার আবার যদি এই মডেল কোড অফ কন্ডাক্ট চালু হওয়ার সময় ওনাকে সরিয়ে দেওয়া হয়, একজন এত সিনিয়র পুলিশ অফিসারকে দুবার ইলেকশন কমিশন সরিয়ে দিচ্ছে, এটা ওনার ক্যারিয়ারের জন্য অত্যন্ত খারাপ হয়ে গেল। ভবিষ্যতে যদি এই পশ্চিমবঙ্গ সরকার নাও থাকে, বিরোধী দলের সরকারও আসে, বা উনি যদি দিল্লি ডেপুটেশন যেতে চান, কোথাওই পাবেন না। এটা ওনার ক্যারিয়ার উনি শেষ করে ফেলছেন। আমার মনে হয় ওনার ভাবা উচিত এই ব্যাপারটা নিয়ে। কিন্তু যেটা রাজনৈতিক ট্রেন্ড, দুর্ভাগ্যক্রমে যেটা দেখা যাচ্ছে, যে প্রশাসন আর দলীয় রাজনীতি মিলেমিশে একাকার। কোথাও একটা সাংঘাতিক ভয় হচ্ছে শাসক দলের, যে যদি সুষ্ঠুভাবে নির্বাচন হয় আমাদের ভরাডুবি হবে। লোকসভা নির্বাচনে রাজ্য প্রশাসনের কোনো সরাসরি কোনো হবে না যে রাজ্য সরকার পড়ে যাবে, কিন্তু ভয়াবহ হবে। যদি গতবারের মানে আসন সংখ্যার অর্ধেকেরও নিচে নেমে যায়, তাহলে দলে বোধহয় একটা বড়সড় পরিবর্তন হতে পারে। এটা আশঙ্কা করেই পুরোপুরি কন্ট্রোলটা নিজেদের হাতে নিতে চাইছেন, এবং কোনো আইপিএস অফিসারকে এরা বিশ্বাস করতে চাইছেন না রাজীব কুমার সাহেব ছাড়া। এটা রাজীব কুমার সাহেবের জন্য ক্ষতিকর, এটা পুরো পুলিশিং সিস্টেমটার জন্য ক্ষতিকর। এই রাজত্ব আজ আছে, কাল থাকবে না, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের মনে পশ্চিমবঙ্গ পুলিশ সম্পর্কে একটা ভয়ঙ্কর ধারণা হয়ে যাচ্ছে যে এরা গণতন্ত্রের পক্ষে ক্ষতি করতে পারে। যেটা পাকিস্তানে হয়েছে, পাকিস্তান আর্মিকে কেউ শ্রদ্ধা করে না। ভারতবর্ষের আর্মিকে, ভারতের নাগরিকরা যে চোখে দেখে, পাকিস্তানের লোকেরা পাকিস্তান আর্মিকে সন্দেহ চোখে দেখে, কারণ তারা বারবার তারা এই গণতন্ত্র হত্যায় নেমেছে। এটা যদি পশ্চিমবঙ্গে হয় এরকম ভাবে, সেটা তো খুব ভয়ঙ্কর হবে। সন্ময়দা, না, আমার একটা স্পেসিফিক প্রশ্ন দীপাঞ্জন দা, আমি যেটার উত্তর খুঁজছি, আমি জানি না আপনার কাছে সে উত্তর আছে কিনা। ক্যান আইপিএস পার্সন হোল্ড আইএস পজিশন অ্যান্ড আইপিএস পজিশন অ্যাট দ্য সেম টাইম? অর্থাৎ তিনি প্রিন্সিপাল আইটি ডিপার্টমেন্ট এই পশ্চিমবঙ্গ সরকারের প্রিন্সিপাল সেক্রেটারি হিসেবে এখনো আছেন, এবং উইচ ইজ আইএস ক্যাটেগরি। আইএস ক্যাটেগরিতে একজন আইপিএস কাজ করতেই আসতে পারেন, তাকে যদি সরকার পাঠিয়েছেন। আবার হোল্ডিং দ্যাট পোস্ট তিনি আবার ডিজিতে যাচ্ছেন, যেখানে তিনি আইপিএস ক্যাটেগরিতে পোস্ট হোল্ড করছেন। অর্থাৎ একজন ব্যক্তি আইএস এবং আইপিএস দুটো ক্যাটেগরিতে কাজ করছেন। এটা 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 কি পসিবল? এটা কি সম্ভব? এটা কি আদৌ, মানে আমি বলছি আইনত পারমিসিবল? এটা আমাকে ভাবিয়েছে বলে আমি আপনাকে স্পেসিফিক্যালি জিজ্ঞেস করছি। না দেখুন, মানে আপাত দৃষ্টিতে আমার মনে হয় না সম্ভব, কিন্তু যারা ক্যাটের কেসগুলো করে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের, সেই সমস্ত আইনজীবীরা আরো ভালো বলতে পারবেন। কিন্তু আইটি ডিপার্টমেন্টের মতো একটা এত গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি, আর তার সঙ্গে একটা রাজ্যের পুলিশ প্রধান, এবং তাও নির্বাচনের মুখে, আমার মনে হয় অতি মানবিক কেউ না হলে এই জিনিস করতে পারবে না। এবং এই নিয়ে যদি আদালতে যায় কেউ, তাহলে একটা নিঃসন্দেহে বেশ দৃষ্টি কটু ব্যাপার হবে, যে ওনাকে একটা পদ থেকে যদি আদালতের নির্দেশে সরে যেতে হয়, সেটা কিন্তু প্রশাসনের মুখে খুব বড়, মানে পশ্চিমবঙ্গ সরকারের মুখে একটা খুব বড় থাপ্পড় পড়বে। এটা দেখার ব্যাপার। কিন্তু আবার বলছি, এটা কি বুঝিয়ে দেওয়া হচ্ছে যে বাংলায় কোনো আইএস এর উপর ভরসা নেই? আইএসটাও দু চারজন থাকলেও আইপিএস এর উপর ভরসা নেই পশ্চিমবঙ্গ সরকারের। সেই জন্য সরাসরি ডাইরেক্টর জেনারেল অফিস থেকে কন্ট্রোল করার চেষ্টা করা হচ্ছে সমস্ত পুলিশ স্টেশনগুলোকে। তাহলে এসপি, আইজি, ডিআইজি এদের দেখা লাভটা কি? তো এটা একটা চিন্তার ব্যাপার। তবে এটা ঠিক, কোনো কারণে শাসক দল এবং সরকার প্রচন্ড ভয় পেয়ে রয়েছে, তার জন্য এই সমস্ত পদক্ষেপ। এটা জেনে যেগুলো অত্যন্ত হঠকারী, এবং এগুলো বুমেরাং হবেই অচিরে। সন্ময়দা, অনেক ধন্যবাদ দীপাঞ্জন দা, এত সুন্দরভাবে পুরো ব্যাখ্যাটা
করলেন, তবে জানার ইচ্ছে থাকলেও যদি কোনো সুযোগ থাকে একটু জেনে আমাদের জানাবেন যে একজন ভদ্রলোক আইএস এবং আইপিএস একই সঙ্গে দুটো পোস্ট হোল্ড করতে পারি কিনা। আমরা এই স্টোরিতে থাকবো, নিশ্চয়ই। লেগে থাকবো। আপাতত অনেক ধন্যবাদ আপনি এতক্ষণ ধরে আমাদের সময় দেওয়ার জন্য।